তাহলে এখানে সেলের নাম্বারে বাড়লো, এবার সেলগুলো সাইজে বাড়বে। দ্যাট মিনস সেল ডিভিশন অ্যান্ড তারপরেই হচ্ছে সেল গ্রোথ। এই দুখানা প্রসেসে আলটিমেটলি একটা বাচ্চা থেকে বড় হবে। সেল ডিভিশন দুটো টাইপের হয়, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিয়োসিস। আমাদের খুব ভুলিয়ে যায় মাইটোসিস আর মিয়োসিসের। দেখো আমরা শর্টে জানবো মাইটোসিসকে বলা হয় ইকুয়েশন ডিভিশন। ইকুয়েশন ডিভিশন আর মিয়োসিসকে বলা হয় রিডাকশন ডিভিশন। আগে বুঝে নাও, মাইটোসিস ইকুয়েশন ডিভিশন, মিয়োসিস রিডাকশন ডিভিশন। ব্যাপারটা কি হচ্ছে, আমি তো তোমাদেরকে শুধু এখানে বললাম সেল ডিভাইড করছে, একটা সেল থেকে দুটো, দুটো থেকে চারটে এক্সেট্রা এক্সেট্রা হচ্ছে। কিন্তু সেল যখন ডিভাইড করে তখন কি শুধু সেলটাই ডিভাইড করে, ওর ভিতরকার কম্পোনেন্টগুলো ডিভাইড করে না? করে তো। এইবারে একদম ভেতরে ঢুকে পড়ি আমরা। আদিত্য, জ্যোতিরাজ, দুজনে এই লাগে, এটা খুব ভালো করে বুঝি। এটা বুঝে তারপরে আমরা আবার এই মাথায় চলে আসবো। একটা সেল কেমন করে ডিভাইড করে, একদম সিম্পলিয়েস্ট প্যারাডাইম দেখাচ্ছি। এই একখানা সেল, সেলের ভিতরে এই হচ্ছে নিউক্লিয়াস, বড় একটা নিউক্লিয়াস থাকে। সেলের ভিতরে আরো অনেক সেল অর্গানেলস থাকে, যেমন এরকম রয়েছে রাইবোসোম। রাইবোসোম গুলো হচ্ছে মেমব্রেন আনবাউন্ড স্ট্রাকচার। থাকে মাইটোকন্ড্রিয়া, থাকে লাইসোসোম, থাকে গলজি, থাকে মোস্ট ইম্পর্টেন্টলি ইআর। ক্লিয়ার? এবার নিউক্লিয়াসের ভিতরে সাবস্টেন্স থাকে, যেটাতে আমি পরে আসছি। মোদ্দা কথা এরকম কিছু অর্গানেলস থাকে যেগুলোকে আমরা বলি সেল অর্গানেলস। সেল যখন ডিভাইড করবে একদম ইনিশিয়াল স্টেজে সেলের যে এই বাউন্ডারি, যেটাকে আমরা বলি সেল মেমব্রেন, ঠিক আছে, ফার্স্টে সেল মেমব্রেনটা ভেঙে গেল। ক্লিয়ার? নিউক্লিয়াসটা ডিভাইড হলো, তার মানে ফার্স্টে কি হলো, নিউক্লিয়াসের ডিভিশন হলো। একটা নিউক্লিয়াস ভেঙে দুইখানা নিউক্লিয়াই তৈরি হলো, যেটাকে আমরা নাম দিয়েছি ক্যারিওকাইনেসিস। ক্লিয়ার? এরপরে এই যে সাইটোপ্লাজমটা আছে, সাইটোপ্লাজমটা নিউক্লিয়াসের চারদিকে অ্যারেঞ্জ হবে। সাইটোপ্লাজমিক ম্যাটেরিয়ালটা ওটাও যে ভেঙে গেল, ভেঙে গিয়ে খানিকটা পার্ট এই নিউক্লিয়াসের চারদিকে অ্যারেঞ্জ হবে, বাকি পার্ট এই নিউক্লিয়াসের দিকে অ্যারেঞ্জ হবে। হলো? এবার সাইটোপ্লাজমের যে মেমব্রেনটা, সেল মেমব্রেনটা যেটাকে ভেঙে গেছিল, ওটা খানিকটা পার্ট এর চারদিকে জুড়ে যাবে, খানিকটা পার্ট এর চারদিকে জুড়ে যাবে। ঠিক আছে? এটাকে আমরা বললাম সাইটোকাইনেসিস। এট ফার্স্ট নিউক্লিয়াস ডিভাইড হলো, যেটাকে আমরা বললাম ক্যারিওকাইনেসিস। তারপরে হোল সাইটোপ্লাজম ডিভাইড হলো, যেটাকে আমরা বললাম সাইটোকাইনেসিস। কাইনেসিস মানে হচ্ছে ডিভিশন, ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস রিলেটেড, সাইটো মানে সাইটোপ্লাজম রিলেটেড। ক্লিয়ার? তার মানে একটা সেল ডিভাইড করার এই হচ্ছে প্লেন, ফার্স্ট নিউক্লিয়াসের ডিভিশন, দেন সাইটোপ্লাজমের ডিভিশন, আলটিমেটলি একটা সেল ডিভাইড হয়ে গিয়ে দুখানা সেল তৈরি করবে। মানে এখানে ঠিক না? একটু ফাস্ট লাগবে, রেকর্ডিং হচ্ছে তো, মানে ইন্টারপ্রিটেশন দেখা যাচ্ছে। নিতিন, এই জিনিসগুলো জানা আছে তোমার, যেগুলো বলছি? এটা হয়নি না? তুমি শুনলে এতক্ষণ যেগুলো বললাম? দরকারি জিনিসগুলো একটুখানি দেখে নিও। হ্যাঁ, এখন একটু লেখাটা স্টপ রেখে দেখে নেবে, এখন তুমি এক্সপ্লেন করবো, তুমি দেখতে হবে।
নিয়ে যাওয়া পরে দেখছি তারা। যখন আমি মাইটোসিস মেসেজকে এক্সপ্লেন করব তার আগে আমাকে জানতে হবে নিউক্লিয়াস ভিতরকার গল্প। দেখো তুমি দেখো একটা নিউক্লিয়াস যদিরাজ একদম বলে দিয়ে ভালো করে নিউক্লিয়াসের স্ট্রাকচারটা আমাদের একটু জানতে হবে। নিউক্লিয়াসের ভিতরে কি আছে কি নেই। আমি এরকম একটা গোল্লা করে নিউক্লিয়াস রাখলাম, মস্ত বড় ভুল। নিউক্লিয়াস কখনো এরকম একদম কন্টিনিউয়াস শেপের হয় না, এরকম ভাবে ইন্টারফিউশন থাকবে। আমাকে ডবল মেমব্রেন করে নিই। তোমরা এক্সামের সময় যখন আসবে তোমরা ঠিক এরকম ভাবেই রাখবে। ফার্স্টে এঁকে নিলাম, এবারে আমি জায়গায় জায়গায় গ্যাপ করে দিলাম। কেমন? So this one is nuclear membrane. কটা ওয়াল আর মেমব্রেন? দুইখানা ওয়াল আর। এটা হচ্ছে ইনার ওয়াল, এটাকে বলবো আউটার ওয়াল। হলো? এবারে এই যে নিউক্লিয়ার মেমব্রেনটা আছে, নিউক্লিয়ার যে মেমব্রেনটা আছে তোমাদের মনে হতেই পারে কেন মাঝখানে গ্যাপ তৈরি করে না। এগুলোকে বলা হচ্ছে নিউক্লিওপোর। সাপোজ আমি যদি এখানে আবার একটা সেলের ছবি আঁকি, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, ভেতরে এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এরকম তো হবে যে নিউক্লিয়াস তার থেকে সমস্ত নোংরা জিনিসগুলো বা কিছু ইম্পর্টেন্ট এসেনশিয়াল জিনিসগুলো ও সাইটোপ্লাজমকে দেবে, সাইটোপ্লাজম থেকে আবার কিছু জিনিস ও নেবে। তো কেমন করে লেনদেনটা হবে, তার জন্য এই নিউক্লিয় কোডগুলো থাকা অত্যন্ত আবশ্যক। ক্লিয়ার? তাহলে এখান থেকেই জিনিসপত্রের এক্সচেঞ্জ হবে, এক্সচেঞ্জ অফ মেটেরিয়াল হবে ইন বিটুইন নিউক্লিয়াস এন্ড সাইটোপ্লাজম। দ্যাটস ওয়াই নিউক্লিয়ার। ক্লিয়ার? নিউক্লিয়ার মেমব্রেনের এই পাশটা, স্পেশালি এই বাইরের পাশটা, এই পাশটা আমরা বলবো পেরিনিউক্লিয়ার স্পেস। যদি আমাদের ক্লাস সিলেবাসে নেই, স্টিল এখানে জেনে রাখি না কি আছে। কোন পার্টটা? এই নিউক্লিয়ার মেমব্রেন, তার এপিড দুটো পিটকেই বলবো পেরিনিউক্লিয়ার স্পেস। বাট আমাদের থিওরি অনুযায়ী এই পিটটাকে বলা হচ্ছে পেরিনিউক্লিয়ার স্পেস। আচ্ছা, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিয়াসের ভিতরেও একটা ফ্লুইড লাইক সাবস্টেন্স থাকে, এটাকে বলা হবে নিউক্লিওপ্লাজম। প্লাজম মানে ফ্লুইড, নিউক্লিয়াসের প্লাজম বলে এটা হলো নিউক্লিওপ্লাজম। ক্লিয়ার? এই নিউক্লিওপ্লাজমের মধ্যে কিছু থ্রেড লাইক স্ট্রাকচার which are super coiled structure, these are dispersed. Clear? আগে দেখে নাও তো, তারপরে দেওয়ার তোমরা দেখে নাও। এই যে স্ট্রাকচারটা আমি আঁকলাম সুপার কয়েল স্ট্রাকচার, মানে কি বলবো? আবার বলো। ওগুলো ক্রোমোজোম বলবো। তোমরা আগে কোন নাম দেবে? ক্রোমাটিন থ্রেড, ক্রোমাটিন ফাইবারস। ভেরি গুড। যদি বুঝলে কি বললাম, এগুলো কিন্তু ক্রোমোজোম বলবো না। ক্রোমোজোম আর ক্রোমাটিনের ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আমি পরে আসছি, আগে দেখে নিই। দিস আর কল্ড ক্রোমাটিন। আমি লেবেল করছি। ক্রোমাটিন এর বোঝা যাচ্ছে তো? ওকে, এগুলোকে বলবো নিউক্লিওপোর। এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। ক্লিয়ার? এই পাশটাকে আমি নাম দিলাম পেরিনিউক্লিয়ার স্পেস। বুঝছে? আর ভেতরে যে লিকুইডটা আছে, লিকুইডটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি এখানে বাদ দিয়ে চলে গেছি, তোমরা একটু মনে করাতে পারবে কি জিনিস? নিউক্লিয়াস। ভেরি গুড। বুঝছো? নিউক্লিওলাস ওখানে থাকবে নিউক্লিয়াসের ভিতরে। নিউক্লিওপ্লাজমের মধ্যে কোন একটা কোণায় এরকম ডার্কলি স্টেইনড একটা পার্ট থাকে, যে জায়গাটাকে মাইক্রোস্কোপে তোমরা যখন আমি দেখবো তখন ওটা
ডার্ক কালার শো করবে। জানো তো মাইক্রোস্কোপের তলায় যখন আমরা কোনো জিনিস দেখি না, এমনি এমনি দেখি না। সাপোজ আমি হাতে এখান থেকে একটা মাংস নিয়ে দেখছি বা কোনো সেল নিয়ে দেখছি, তখন কিন্তু এই সেলটাকে নেকেড অবস্থায় মাইক্রোস্কোপের তলায় রাখতে পারবো না। কেমন করে রাখবো? ওটার উপর কিছু স্টেন ফেলবো, কিছু কালারেশন ফেলবো, যে কালারেশনকে এক একটা সেল অর্গানাইজ, সাপোজ মাইটোকন্ড্রিয়া, সাপোজ লাইসোজোম, সাপোজ ইআর, এক একটা সেল অর্গানাইজে এক এক রকম ভাবে স্টেনটাকে নেবে। কেউ ডিপলি নেবে, কেউ লাইট নেবে, কেউ মিডিয়াম নেবে। তাদের কালার ডিফারেন্স অনুযায়ী আমি জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারো। মাইক্রোস্কোপে তাহলে আইডেন্টিফাই করা এত ইজি না। তো যখন স্টেন ফেলবো এই জায়গাটা ডার্ক কালার শো করবে, কারণ স্টেনটা খুব জবরদস্ত স্টেন নিয়ে নেয়। বুঝলে কি বলছি? সেই জন্য এই পার্টটাকে আমরা কি বলছি? ডার্কলি স্টেনড নিউক্লিওলাস। হলো? স্টেনটা যে যদি স্টেন না ফেলে কি দেখা যায়? স্টেন না ফেলে না সব সাদা দেখা। আচ্ছা আচ্ছা। বুঝলে তো? আর ওখানে স্টেনেরও কি ডিফারেন্ট টাইপস আছে? হ্যাঁ একদম, ভিতরে ব্লু আছে, স্যাফরন আছে, বিভিন্ন রকম স্টেন আছে। তোমার যদি এখন ক্লাস 10 এ আছে তো তোমরা এখনই বুঝবে না। এবার যখন ক্লাস 11 এ যখন উঠবে তখন স্টেনের কিছু ইউজ প্র্যাকটিক্যালি দেখাবো। ক্লিয়ার? আমরাও দেখাবো এখানে। তো এই হলো, এটুকুনি বোঝা গেল। এবারে নিউক্লিয়াসের ভেতরে এই যে ক্রোমাটিন ফাইবারগুলো রয়েছে, এই ক্রোমাটিন ফাইবারগুলো কখন ক্রোমোজোম হবে? বুঝে না, মুছে এগুলো বুঝে দিই। দিদি মনে থাকবে তো জিনিসগুলো যেগুলো শেখাচ্ছি? এগুলো হচ্ছে বায়োলজির একদম বেস স্ট্রাকচার। একটা বায়োলজি ছিল না? নাইনে ছিল, পড়েছিলে তাহলে ছিল। আচ্ছা, এইগুলো আমি তোমাকে এই জন্যই বলছি কারণ বায়োলজি কি জিনিস, জেনেটিক্স কি জিনিস, বা সেল কি জিনিস, সেল সম্বন্ধে জানতে হলে তার ভিতরে আমাদের ঢুকতে হবে, আমাদের জানতে হবে যে সেলের ভিতরে অ্যাকচুয়ালি কি জিনিসটা আছে, তাই না? তো এই যে নিউক্লিয়াসকে বলা হচ্ছে সেলের মাথা। যেরকম আমাদের বডির মধ্যে মাথাটা হচ্ছে সব থেকে বেশি দামি জিনিস, সব থেকে দামি, সব থেকে ইম্পর্টেন্ট পার্টস মাথায় রয়েছে, তাই না? ঠিক সেরকম করে সেলের ভিতরে, এই সেলের ভিতরে ওর মাথা হচ্ছে নিউক্লিয়াসটা। সো নিউক্লিয়াসের কি কনস্টিটিউয়েন্ট আছে, নিউক্লিয়াসের কি কাজ হচ্ছে সেগুলো আমাদেরকে জানতে হবে। একটা সেল যখন ডিভাইড করছে তার একদম প্রাইম ফাংশনে রয়েছে বা প্রাইম কাজটা করছে নিউক্লিয়াস। সো নিউক্লিয়াসের স্ট্রাকচারটা আমাদেরকে জানতে হবে। তুই যদি চাও আঁকাটা এগিয়ে নিতে পারো। তোমার কি ফার্দার বায়োলজি পড়বার ইচ্ছে আছে তাহলেই রাখবে, যদি ইচ্ছে না থাকে তাহলে রাখবে। যদি আজকে মাথা ঘুরে যাচ্ছে মনে হচ্ছে, না ঠিক আছে, প্রবলেম হলে বল, আমি ছবিটা বুঝিয়ে দিচ্ছি। না না ঠিক আছে। ছবি আঁকছো, পেরিনিউক্লিয়াস স্পেসটাকে একটা শেড দিয়ে বুঝে দেবো বাইরে? বোঝাতে পারো। আমরা যেমনি বাইরে কোনো শেড ইউজ করবো না, তোমার নিজের বোঝার জন্য তুমি শেড করতে পারো। বুঝে জন্য সেফটি কিভাবে করবো? এমনি বোঝানোর জন্য ওই এরকম অ্যারোটাকে পুরো নিউক্লিয়ার মেমব্রেনের গায়ে রাখতে কিন্তু দূরে ছেড়ে দেবে অ্যারোটাকে। খালি এই ডায়াগ্রামে একটা মাত্র শেড কি খালি ওই নিউক্লিয়াসটাই করবো? এবার তোমাকে বলছি, ছবি যখন আঁকবে বড় করে আঁকবে, কেমন? এক্সামে ভালো নাম্বার পাওয়ার জন্য ক্লাস 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী নিয়েছি আমি। হ্যাঁ, ভালো নাম্বার পাওয়ার জন্য আমাদেরকে প্রত্যেকটা আনসারে ছবি দিতে হবে। ছবি যদি আমাকে নাও চায়, আমি নিজের ইয়েটাকে শো করবার জন্য ছবি দেবো, ঠিক আছে? ছবি রিপ্রেজেন্টেশন ভেরি মাচ ইম্পর্টেন্ট। একটা ছবিকে এঁকে যেমন তেমন করে লেবেল আমরা করবো না। দেখো ছবি লেবেলিংয়ের কাজে দেখো সবসময় ছবির দিকে অ্যারো সাইন দেবে, লেখার দিকে কখনো যেন অ্যারো না করো, ছবির দিকে অ্যারো করবে। আসলে তো বলেছি না। নেক্সট, যখন একটা ছবি ড্র হয়ে যাবে, ছবিটাকে আমি একটা পার্ট আঁকছি, লেবেল করছি, পার্ট আঁকছি, লেবেল করছি, এই ঘটনা যেন কখনো না ঘটে। পুরো ছবি আঁকবো, অদিত্য শুনে না, পুরো ছবি আঁকবো, একে তারপর লেবেলিং করবো। লেবেলিং আমাদের সবসময় টেন্ডেন্সি থাকবে যেন এক লাইনে হয়, বুঝতে পেরেছো? এক লাইনে মিন্স আমি সাপোজ এরকম করে এঁকেছি, তো এর লেবেলিং গুলো করেছি, করে একটা স্কেল ধরে এরকম করে একটু মুছে দেবো। মুছে দিলে কি হবে? জিনিসটাকে মনে হবে এক লাইনে সব
নিচে আমরা ফিগার আউট করবো, নিচে এফআই যে ফিগার লিখবো, ফিগার লিখে এই ছবিটা এঁকেছি। এই হয়ে গেল রিপ্রেজেন্টেশন। এই রিপ্রেজেন্টেশন করবো 5-এর 5 পাওয়া থেকে আটকাতে পারবে না। ক্লিয়ার? দেখবে আমরা ছবি এঁকে সবসময় ঠিক পাই, আমি তো সব লেভেল করেছি, কেন আমাকে 5-এর মধ্যে 3 দিল? মনে আসে না? এই ধরনের কারণের জন্য রিপ্রেজেন্টেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর বায়োলজি। আসলে ভালো ছবি আঁকো, কিন্তু তোমার আর করতে হবে, বুঝতে পেরেছো? একদম টাইম দিতে হবে। এগোবো? দেখো দেবার অভিনয় প্রেমের ছবিটা আজকে অনেক বড় করে আঁকছে না? আমরা এরকম বড় করে আঁকি, ছোট করে যেন ছবি না, টিচারের চোখে পড়তে হবে ছবিটা। তোমাদের কি কারোর এমন টেন্ডেন্সি আছে ছবি আঁকবার সময় আনসার এখানে লিখছি, ছবিটা ডান পাশে আঁকছি বা বাম পাশে আঁকছি, এরকম টেন্ডেন্সি কেউ রাখো কি? রাখো না তো? এরকম যেন না হয়। আইদার তুমি ছবিটাকে ফার্স্টে দিয়ে তারপর তার নিচে আনসার লেখো, নয়তো আনসারের পরে ছবি দাও, যেন এই ডান পাশে বাম পাশে যেন ঘটনাগুলো না হয়। ছবি করে খুব ভালোভাবে ছবিটা একটা বক্সের মধ্যে বন্দি করে দিতে পারে যদি টাইম পাও। ছবিটা ফার্স্টে এঁকে আনসার লিখে বেরিয়ে গেলে আমাদের এক্সামের সময় মাথায় রাখতে হবে পুরো 2 আওয়ার্স মধ্যে আমি লিখতে নেবো না, আমি 2 আওয়ার্স থেকে 15 মিনিটস টাইম বাঁচিয়ে রাখবো। ওটা আমার কিছু এক্সট্রা জিনিস শো করবার জন্য থাকবে। আমি চেকিং করবো এই ছবিগুলো ঠিকঠাক মতো আমি লেভেলিং করেছি কিনা, বা কোনো কোয়েশ্চেন বাদ চলে গেছে কিনা, ওইসব জিনিস দেখবো। সেকেন্ডলি টাইম পেলে লাস্টে ছবিগুলোকে এরকম বাক্সবন্দি করে দেবো। রিপ্রেজেন্টেশন দারুণ রিপ্রেজেন্টেশন হবে, নাম্বার ঝকঝক করে চলে আসবে, বাইরেতে আমার টার্গেট থাকবে অ্যাবাউট 90। আচ্ছা এবার এগোই। তো নিউক্লিয়াসের যে গল্পটা বলছিলাম, নিউক্লিয়াসের ভেতর যে এই যে ক্রোমাটিন থাকছে, বা তোমরা যদি ক্রোমোজোমও বলো, এখন আমরা বলবো কি নিউক্লিয়ার মেটেরিয়াল বলবো। এর নাম্বার কত? এর নাম্বার হচ্ছে 2n। নাও কাম টু দ্য পয়েন্ট, হোয়াট ইজ 2n? n হচ্ছে একটা ভ্যারিয়েবল, n এর নাম্বার 1 2 3 এন্ড সো অন, যা কিছু হতে পারে। আমরা হিউম্যান, জ্যোতিরাজ বুঝতে পারছো কি বলছি? আমরা হিউম্যান, আমাদের ক্ষেত্রে এই n এর নাম্বার হচ্ছে কত? 23। ভেরি গুড। আচ্ছা দেখো আমাদের তো 23 তুমি বলে 23 ধরেই করছি। এবার একটা ইম্পর্টেন্ট কথা বলছি, 23 ইন্টু 2 কত হচ্ছে? 46। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ক্রোমোসোম। টোটাল নাম্বার অফ ক্রোমোসোম খুব ভালো করে জায়গাগুলো বুঝবে। প্রত্যেকটা সেলে আমাদের 22 জোড়া করে অটোজোম থাকে, 1 জোড়া থাকে সেক্স ক্রোমোসোম। সো হোয়াট ইজ অটোজোম, হোয়াট ইজ সেক্স ক্রোমোসোম? জানো আমাদের যে প্রত্যেকটা সেল আছে, মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের মুখের গোড়া অবধি প্রত্যেকটা সেল, এরা আমাদের বডি ক্যারেক্টার রিপ্রেজেন্ট করছে, আমাদের জেনারেল বডি ক্যারেক্টার রিপ্রেজেন্ট করছে। এগুলোকে বলবো অটোজোম। শুধুমাত্র গোনাডের মধ্যে, মানে সেক্স সেলের মধ্যে, কোন সেলগুলো? মেলদের ক্ষেত্রে টেস্টিস, ফিমেলদের ক্ষেত্রে ওভারি। কেমন? এই দুটো জায়গাকে গোনাড বলা হয়, টেস্টিস আর ওভারিকে কালেকটিভলি বলা হয় গোনাড। কেমন? এই গোনাডের মধ্যে যে সেলগুলো থাকে, সেই সেলগুলো শুধুমাত্র আমাদের সেক্সুয়াল ক্যারেক্টারকে এক্সিবিট করছে, যে সেটা মেল হবে না ফিমেল হবে। ক্লিয়ার? শুধু ওই সেলগুলোকে বলা হবে সেক্স ক্রোমোসোম, মানে ওই সেলের যে ক্রোমোসোমগুলোকে বলবো সেক্স ক্রোমোসোম। আর বাদবাকি সারা বডি, চোখ, নাক, মুখ, চুল, হাত, পা, সব জায়গার যে সেলগুলো পাওয়া যাবে, আর সেই সেলগুলোর ক্রোমোসোমকে বলা হবে অটোজোম। কেমন? তার মানে আমাদের ক্রোমোসোম দু রকম হচ্ছে। ক্রোমোসোম হবে দু রকম, অটোজোম আর সেক্স
সেক্স ক্রোমোজোম। বুঝতে পারছো এদিকে কি বলছি? সেলের মধ্যে 22 খানা বা 22 জোড়া, কেন আমি জোড়া বলছি কারণ 2n বলেছি তো, 2n, n যেহেতু ভ্যারিয়েবল, অর্গানিজম টু অর্গানিজম n এর নাম্বার ভ্যারি করছে। আমরা হিউম্যান, আমাদের ক্ষেত্রে n এর নাম্বার হচ্ছে 20, এটাকে আমি সাবস্টিটিউট করতে পারি 23 দিয়ে, তাহলে 23 ইনটু 2 কত হচ্ছে? 46 হচ্ছে। এবারে এই 23 পেয়ার বা 46 নাম্বার, 46 হচ্ছে নাম্বার, 23 হচ্ছে পেয়ার, ক্লিয়ার? এর মধ্যে 22 জোড়া, 22 জোড়া অটোজোম, এক জোড়া সেক্স ক্রোমোজোম। 23 নাম্বার যে ক্রোমোজোমটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এক জোড়া, হ্যাঁ, ক্লিয়ার? তো এখানে আমি নাম্বার কত বসাবো? 44 খানা অটোজোম আর 2 খানা সেক্স ক্রোমোজোম। আগে বুঝে নাও, তারপর তোমরা লিখবে। 44 খানা অটোজোম, তো যে নাম্বারটা কি বলি? 44 A, জোড়া তো, ঠিক আছে? 44 খানা অটোজোম বা 44 A, ঠিক সেরকম করে 2 খানা সেক্স ক্রোমোজোম আমি কি লিখবো? XX অথবা XY। XX হবে ইন কেস অফ ফিমেল, XY হবে ইন কেস অফ মেল। হয়ে গেছে? একদম ক্লিয়ার? লিখে নাও। এগোবো? যদি আমি এখন এরকম একটা জিনিস লিখি, সাপোজ এটা আমি লিখলাম, তোমাদের বললাম এটা মানে আমি কি বোঝাতে চাইছি, কি বলবে? তার মানে এটা একটা সেল বা একটা নিউক্লিয়াস যার মধ্যে পেয়ার্ড ক্রোমোজোম আছে। This is the number of chromosome, n representing the number of chromosome and 2 here is representing the pairing. So it is paired chromosome. এটাকে আমি কি বলবো? Diploid cell. Clear? এটাকে বলবো diploid. Diploid. যদি আমি বলতাম শুধু n আছে, তখন আমি কি বলতাম? কন্ডিশনটাকে বলতাম হ্যাপ্লয়েড কন্ডিশন। হ্যাপ্লয়েড মানে সিঙ্গেল নাম্বার অফ ক্রোমোজোম, যাই আছে এটা পেয়ার্ড নাম্বারে হবে না। আর ডিপ্লয়েড মানে হচ্ছে পেয়ার্ড নাম্বার অফ ক্রোমোজোম। ক্লিয়ার? তাহলে এটা কত হবে? এটা হচ্ছে 46 or 2 into 23। আর এটা কত হবে? 2টা উঠে গেল, কত থাকবে এটা? 23। ইজ ইট ক্লিয়ার? এবারে এই ফান্ডাকে নিয়ে আমরা চলে আসছি এইখানে। আপনারা কি লিখে নেবে? এই জায়গাটা লিখে নেবে? লিখে নেবে। আপনি মুছতে হবে ব্যবহার করে। মাথায় রাখো ডিপ্লয়েড কি, হ্যাপ্লয়েড কি। ডিপ্লয়েড মানে হচ্ছে 2 সেট অফ ক্রোমোজোম, 2n নাম্বার অফ ক্রোমোজোম হলে ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড হচ্ছে n নাম্বার অফ ক্রোমোজোম হলে হ্যাপ্লয়েড।
দিচ্ছি। আমাদের বডি সেল ডিভিশন দুখানা প্যাটার্নে হতে পারে। আমি এখানে ছবি আঁকছি। সেলটা হচ্ছে ডিপ্লয়েড সেট অফ ক্রোমোসোমাল সেল বা কোনো ডিপ্লয়েড সেল। ও ভেঙে গেল, কটা সেল তৈরি করবে? দুটো সেল তৈরি করবে। কত ক্রোমোসোম নাম্বার হলো? সেম নাম্বার রইল। আর এরাও ফার্দার ডিভাইড করলো। যত ডিভাইড করবে সবসময় ক্রোমোসোম নাম্বার সেম রয়ে গেল। 2n থেকে 2n 2n, আবার ও ডিভাইড করে আরো 2n 2n করবে। তার মানে ক্রোমোসোম নাম্বার ইকুয়াল রয়ে গেল। সো ইট ইজ কল্ড ইকুয়েশন ডিভিশন, যেটাকে বললাম মাইটোসিস। কখন হবে? আমাদের যখন সাপোজ চোখের সেল ডিভাইড করছে, লিভার সেল ডিভাইড করছে, বলবো ডিভাইড করে না, আমি বলবো সাপোজ আমার নাকের সেল ডিভাইড করছে। আচ্ছা, যখন আমার জন্ম হলো তখন আমার নাকটা দেখতে একরকম ছিল, আমি বড় হয়ে গেলে আমার নাকটা কি এরকম হয়ে গেল? কোনো না, সেমই তো রয়ে গেল। তার মানে কি জিনিস চেঞ্জ হলো না, সেম সেম রয়ে গেল। তার জন্য ইকুয়েশন ডিভিশন হলো। বোঝা গেল? ইকুয়েশন ডিভিশন মানে কি, ক্রোমোসোমের মধ্যে কিন্তু আমাদের বডির সমস্ত রকম ইনফরমেশন থাকে, যা ছিল তাই রইল। ছোটবেলায় আমরা যেরকম দেখতে থাকি, বড় হয়ে একটুখানি এদিক ওদিক হয়, বাট চেহারার মোর অর লেস প্যাটার্ন তো একই থাকে। চোখ নাক মুখ যেরকম জায়গায় আমরা ছোটবেলায় চোখটা এখানে, বড়বেলায় চোখটা এখানে চলে যায়, হয় না? তাহলে আমাদের প্যাটার্ন সেম থাকে। এই জন্য হয়ে গেল ইকুয়েশন ডিভিশন, যেটা নর্মাল বডি সেলের ডিভিশন যেটা হয়। এখন আমি চলে আসছি মোস্ট ইম্পর্টেন্টলি মিওসিসে। যখন একটা সেল, যেমন 2n ক্রোমোসোমাল একটা সেল ডিভাইড করলো, ডিভাইড করে দুখানা সেল অ্যারাইজ করলো। এই দুখানা সেলের ক্রোমোসোম নাম্বার হবে n। তাহলে ক্রোমোসোম নাম্বার এখানে কি হলো? হাফ হয়ে গেল, রিডিউস করলো করে এবারে এই n থেকে আবার কিন্তু 2n তৈরি হবে। কেমন করে সেটা আমি পরে আসছি, শুধু আমি এইটুকুনি জায়গা দেখব। ক্রোমোসোম নাম্বার ছিল 2n, যখন ডিভাইড করে দুটো সেল তৈরি করলো, প্রত্যেকটা সেলের ক্রোমোসোম নাম্বার হয়ে গেল n। That means chromosome number get reduced. That's why it is called meiosis or reduction division. কখন হয়? বলছি এর মধ্যে যে ক্রোমাটিন ফাইবারস গুলো যেটা আছে, এটা কি ওটাই জাস্ট ভাগ হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, ওগুলো পেয়ারে ছিল, পেয়ারে ছিল, ভাগ হয়ে সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেল। কেমন? সাপোজ তোমরা এরকম ক্রোমোসোম দেখেছো না? এরকম ছিল, ও যখন ভাঙলো তখন একটা এরকম হলো, এটা ছিল 2n। বুঝা গেল? জাস্ট ফান্ডামেন্টালি এই কথাগুলো মাথায় রাখো। এটা হচ্ছে মাইটোসিস, এটা হচ্ছে মিওসিস। সব করে ছবিটা একবার এখানে। মিওসিসটা কখন হয়, কিভাবে হয়, একটু দেখিয়ে দেবো। দেখ ব্যাগে ছুটে
কিভাবে হয়। মিয়োসিসের রিডাকশন ডিভিশন এবার আমরা দেখব কখন হয়। সাপোজ এটা একটা ম্যাচিওর মেল, এটা হচ্ছে একটা ম্যাচিওর ফিমেল। আমাদের ম্যাচিওর হচ্ছে ম্যাচিওর, মানে ওরা হচ্ছে সেক্সুয়ালি অ্যাক্টিভ। ক্লিয়ার? ওর বডির ক্রোমোসোম কত? আচ্ছা, তাহলে বলতে পারি 2 এর নাম্বার অফ ক্রোমোসোম আছে। ম্যাচিওর বডিতে 2 এর নাম্বার অফ ক্রোমোসোম আছে। এর বডি ক্রোমোসোম কত? 2 এর। আচ্ছা, আমরা রিপ্রোডাকশনে মোটামুটি একটু নলেজ রাখি। রিপ্রোডাকশনে যে হয় যে মেল বডি থেকে একটা সেক্স সেল বের হয় যার নাম স্পার্ম। ফিমেল বডি থেকে একটা সেক্স সেল বের হয় না, এগ বা ওভাম। তাহলে বডি ক্রোমোসোম হচ্ছে 2 এর, সেখান থেকে যখন সেক্স সেল যখন বেরোবে তখন সেটা হবে এন। এই যে এই ঘটনাটা ঘটছে, বুঝতে পারছো? বডি ক্রোমোসোম get half, that doesn't means that autosome get half. Autosome get half হবে না, ওর যে সেক্স ক্রোমোসোম, মানে ওর সেক্স ক্রোমোসোম এটা মেল, তো সেক্স ক্রোমোসোম কি আছে? যদি না বুঝে আমার সামনে আমি প্রশ্ন করব, ওর সেক্স ক্রোমোসোম হচ্ছে XY 12, তো ওটা হাফ হয়ে যাবে। দ্যাট মিন্স X হবে কিছু, কিছু হবে Y, তাই তো? তাহলে 2n ভেঙে x হচ্ছে n, এটা হচ্ছে n। 2n ভেঙে n আর n হলো কতটা করতে গেছে? ক্লিয়ার তো? দেওয়ারও ক্লিয়ার? আচ্ছা, এটা ফিমেল, ওর বডি থেকে কি বেরোবে? সেক্স সেল কি বেরোবে? x সেল ও ওভার বেরোবে। ওর x x হাফ হবে, এখানে x বেরোবে, আবার এখানে x বেরোবে। দ্যাট মিন্স এটাও n, এটাও n। এবারে মেল বডি থেকে বেরোলো স্পার্ম, কিছু স্পার্মের ক্রোমোসোম নাম্বার, ক্রোমোসোম হচ্ছে X ক্রোমোসোম দিয়ে কিছু স্পার্ম বেরিয়েছে, কিছু Y ক্রোমোসোম দিয়ে বেরিয়েছে। ক্লিয়ার? ফিমেল বডি থেকে সব ওভামে X নাম্বার নিয়ে বেরোবে। যদি আমরা জানি একটা টাইম একটাই ওভাম বেরোয়, একটা ওভামে ফার্টিলাইজ করে, সেগুলো পরে বেরোবে, সেই গল্পটা যাচ্ছে না। আমরা শুধু দেখব এই X এর সাথে, মানে মেল বডির এই যে স্পার্মটা বেরিয়েছে, এই স্পার্মটার মধ্যে কি ক্রোমোসোম আছে? X ক্রোমোসোম আছে। ফিমেল বডির এই X ক্রোমোসোমটা মিলতে পারে। দ্যাট মিন্স আবার n আর n মিলে 2n তৈরি হলো। নতুন যে বেবিটা হলো, বেবিটার ক্রোমোসোম কি হবে তখন? X ক্রোমোসোম হবে। বেবিটা তাহলে কি হলো? ফিমেল, মানে ডটার। ক্লিয়ার? তবে 2n আবার রি-এক্সিবিট করলো তো, তবে যে n গুলো বেরোলো, এরা কিন্তু আবার পাঞ্চ করে আবার নরমাল বডি ক্রোমোসোম 2n কে এক্সিবিট করবে, তাই না? কিন্তু আমরা মিয়োসিস কোন স্টেজটাকে বলবো? যখন 2n হাফ হয়ে n অ্যারাইজ করবে, তখন সেই স্টেজটাকে মিয়োসিস বলবো। বোঝা গেল? এই এক্সপ্লেনেশনটা সবার কাছে ক্লিয়ার? এরকম করে আবার একটা স্পার্ম ধরে বেরিয়েছে Y ক্রোমোসোম নিয়ে, এর সাথে এই X বা এই X এর সাথে ধরো ইয়ে করো, মানে এই X বলা, X ক্রোমোসোম বলা একটা এগ এর পার্টনারশিপ করে কি হবে? XY তৈরি হবে। তাহলে এটা কি হবে? এটা হবে সান। তাহলে ওরা আবার 2n নাম্বার এক্সিবিট করবে। যদি দরকার হয় লিখে নাও এটা।
Everything clear? আছে তো? মাইটোসিস মেসিস কিন্তু আমি এখানে শেষ করে ফেললাম। এবারে আমরা দেখব আচ্ছা করে এটা তো মুছে এটা লিখেছিলে তো সেল ডিভিশনের স্টেজ যেগুলো রয়েছে প্রফেস মেটাফিজ অ্যানালিসিস প্রফেস ওটা সম্বন্ধে আমরা যদি আজকে টাইমটা আগে করবো না আমরা নেক্সট ডে করবো। এখন আমি যেটা দেখাবো ক্রোমোজোমের নিয়ে দেখাবো। ঠিক আছে? একটা সেলের ভেতরে যখন আমি বলবো নিউক্লিয়াসের ভেতরে থ্রেড লাইক কয়েল স্ট্রাকচার রয়েছে তখন সেটাকে বলবো কি ক্রোমাটিন ফাইবার। এর ক্যারেক্টারিস্টিক ফিচার কি থ্রেড লাইক সুপার কয়েল স্ট্রাকচার। থ্রেড লাইক সুপার কয়েল স্ট্রাকচার। এবার যখন সেল ডিভিশন শুরু হবে একটা সেল ম্যাচিওর হয়ে বসে রয়েছে ও সেল ডিভিশনটা শুরু করবে সেই সময় এই থ্রেডগুলো নিজেরা কনডেন্স হতে শুরু করে। বুঝতে পারছো কি বলছি? কনডেন্স হতে শুরু করে না না কনডেন্স শুরু করে মানে একটু পেঁচিয়ে যায় নিজের দলা পাকিয়ে যায়। বুঝলে তো? তখন কি হয় এরা না এরকম ছোট ছোট করে নিজেরা ছোট ছোট পোরশন নিয়ে জাস্ট একটুখানি কয়েলটা মানে এদের তো একটা কয়েলিং ছিল তো এবার এই কয়েলিংটা খুলে নিজেরা ছোট ছোট সেখান থেকে এইটুকুনি পোরশন কেটে বেরিয়ে আসলো নিজেরা সুন্দর করে কনডেন্স হয়ে গিয়ে একটু ফ্লাফি বলের মতো একটা অ্যাপিয়ারেন্স ফ্লাফি একটা অ্যাপিয়ারেন্স নেয় নিয়ে এরকম একটা শেপের জিনিস তৈরি করে তখন এটাকে আমি বলবো ক্রোমোজোম। এটা কিন্তু আমি আঁকলাম নর্মালি যেরকম দেখায় মাইক্রোস্কোপের তলায় আর এটাকে নর্মাল সুন্দর করে আঁকতে গেলে এই হয়ে গেল আমাদের একটা ক্রোমোজোম। ক্লিয়ার? যখন আমরা প্রফেস দেখেছিলাম আমি নেক্সট ডে আলোচনা করব প্রফেস মেটাফেস সম্বন্ধে তো এই হয়ে গেছিল ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে আমরা যদি পার্টগুলোকে আলাদা আলাদা করে দেখতে যাই তাহলে এই যে একটা এটাকে আমরা বলি এক্স শেপের স্ট্রাকচার। অ্যাপিয়ারটা কিরকম এক্স এর মতো অ্যাপিয়ার এক্স শেপের স্ট্রাকচার গোটা বলবো ক্রোমোজোম। এবার এটা যদি সেপারেট করি মানে এইটা একটা এটা একটা এক একটাকে বলবো ক্রোমাটিড। দিস ওয়ান ইজ আ chromatid. This one is again a single chromatid and this X-shaped structure is called chromosome. Clear? তাহলে আমরা এরকম গল্প বলতে পারি দুখানা ক্রোমাটিড ওদের মাঝখানের এই ডিপ্রেশন ধরে একটার সঙ্গে লেগে গিয়ে একটা এক্স শেপের ক্রোমোজোম তৈরি করবে। ক্লিয়ার? কোনখান ধরে লাগলো দে exactly they combine with one another along this depression. It is called centromere. Okay, তো এই জায়গাটার নাম কি দেব? এই জায়গাটার নাম হচ্ছে centromere. হলো? এবারে দেখো এই যে দুখানা আমি ক্রোমাটিড রেখেছি আচ্ছা আমাকে অদিত্য বলো একটা ক্রোমাটিডের কয়খানা আর্ম আছে? দুখানা। ভেরি গুড। তাহলে আমি বলবো একটা সিঙ্গেল ক্রোমাটিডের দুইখানা আর্ম আছে আর একটা ক্রোমোজোমের চারখানা আর্ম আছে। ক্লিয়ার? কখনো নেম দা ফলোইং দিতে পারি চার আর্ম ওয়ালা স্ট্রাকচারকে কি বলি? ক্রোমোজোম। দুই আর্ম ওয়ালা স্ট্রাকচারকে
ডিফারেন্সটা দেখো, এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিডকে দেখতে মোর অর লেস সেম, তাই তো? এদেরকে আমি বলবো সিস্টার ক্রোমাটিড। ক্লিয়ার? এবার এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিডকে দেখতে ডিফারেন্ট সাইজ, ডিফারেন্ট শেপ, এদেরকে বলবো নন সিস্টার ক্রোমাটিড। আবার দেখো এর সাথে এ সিস্টার হয়ে যাচ্ছে, তাই তো? সবসময় ক্রোমোজোম তৈরি করার ফান্ডা হচ্ছে দুখানা সিস্টার ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার ধরে জুড়ে গিয়ে ক্রোমোজোম তৈরি করবে। দুটো নন সিস্টার ক্রোমাটিড কিন্তু কখনো একটা ক্রোমোজোম তৈরি করবে না। ক্লিয়ার হলো কথাটা? তার মানে একটা ক্রোমোজোমের দুখানা ক্রোমাটিডকে আমরা কি বলবো? সিস্টার ক্রোমাটিড। দে মাস্ট বি সিস্টার when they are forming a single chromosome. ক্লিয়ার? এটা নিয়ে আমি এখানে লেবেল করে দিচ্ছি। এই দুটো হচ্ছে নন সিস্টার, মাথার উপরে আসছে না, নরমালি রাখো। এটা বড় করে, ক্রোমোজোম বড় করে। বলছি ক্রোমাটিকের মাঝখানে স্পেসটা আসছে কি সেন্ট্রোমিয়ার? ওটা একটা স্পেস না, ওটা হচ্ছে ডিফরেশন। আচ্ছা, হ্যাঁ সেটা সেন্ট্রোমিয়ার। হ্যাঁ, এই দেখো এই যে মাঝখানটা রয়েছে না, এই যে মাঝখানে এই জায়গাটা হলো সেন্ট্রোমিয়ার। প্রত্যেকটা ক্রোমাটিডের নিজস্ব সেন্ট্রোমিয়ার থাকে। একটা ক্রোমাটিন তো এক এক কয়েল করা থাকে, তো ওরা ভেঙে দিয়ে যে স্ট্রাকচারটা সেটা আরো ফার্দার খুব ছোট ছোট করে দেয়, খুব টাইটলি কন্ডেন্স করে আরো কয়েল করে। কফি এটা হচ্ছে বেশি কয়েল থাকে, ওটা কয়েলিংটা খুলে যায় ফার্স্টে, খুলে গিয়ে নিজেরা ছোট ছোট পোরশন তো নিজেরা কনডেন্স হয় মানে এক এক পিঠে এক তার পিঠে আর এক করতে করতে ও মানে লেয়ার লাগতে থাকে। হ্যাঁ এক্স্যাক্টলি, লেগে ওদের একটা পারফেক্ট অ্যাপিয়ারেন্স দেয়। যখন আমরা তাকে বলবো ক্রোমোজোম, মাইক্রোস্কোপে তারা দেখলে এরকম একটা বিচিত্র শেপ দেবে, যেটাকে আমাদেরকে যারা অথাররা সুন্দর করে আমাদেরকে এঁকে দেখিয়েছে এরকম 4 আলাদা ক্রোমোজোম। বলি এবারে জ্যোতিরাজ এবারে আমরা দেখবো ক্রোমোজোমের ভেতরে কি থাকে। এই ক্রোমোজোমটাকে যদি আমি ঠিকঠাক করে আঁকতে যাই, this is not any kind of knot, this is a quite depressed area, যেটাকে আমি সেন্ট্রোমিয়ার বলে মার্ক করেছি। এখানে কিন্তু কোনো নট কোনো লিড নেই, এটা একটা ডিপ্রেসড এরিয়া জাস্ট। এবারে এটাকে আমি ইমাজিন করবো তোমরা তুলো
তুলো দেখেছো? সরি, তুলো বলছি, উলের বান্ডিল দেখেছো? হ্যাঁ সবাই একদম ক্লিয়ার তো? উলের বান্ডিল মানে যে বাজারে উল কিনতে পারে না, উলের যে, হ্যাঁ এক একটা উলের ইয়ের সাথে তুমি ইমাজিন করো, আজকের বাড়িতে গিয়ে একটা উলকে এরকম ভাবে ধরবে হাতে, বা হাত দিয়ে উলটাকে ধরবে, ধরে ডান হাত দিয়ে সেই উলের থেকে একটা সরু সুতো বের করবে। বুঝতে পারছো আমি কি বলছি? উল একটা যখন তুমি উলকে ধরবে না, উলের একটা ডান দিকে যখন ধরবে, তাহলে অনেক সরু 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 থ্রেড রয়েছে ওর ভেতরে, বুঝলে না? সুতো মতো রয়েছে না, ওখান থেকে একটা সুতোকে তুমি টানবে, টেনে খানিকক্ষণ টেনে ছেড়ে দেবে, দেখবে পুরো রিং এর মতো পিছিয়ে গেল। আমি ঠিক বলছি? এবারে আমি কি করলাম, এটাকে নিচ থেকে ধরে টানলাম, একটা টানলাম, টেনে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে কিরকম স্ট্রাকচারটা আসবে দেখো। ঠিক আছে? কেন আমি এরকম কাজ করলাম? বদমাশি করে করলাম না, আমি এখানে দেখতে চাইছিলাম ভিতরে কি আছে actually। এবার দেখতে পেলাম যে এইটা, ওখানে তো কয়েলিং দেখানো হয়েছিল, ইন্টারফেস যে ক্রোমোসোমটা ছিল বা যেটা ক্রোমাটিন ফাইবার ছিল, সেখানে তো কয়েলিং দেখিয়েছি। এবার সেই কয়েলিং গুলো আমি কি বললাম, ওরা কয়েলিংটা খুলে গিয়ে ওরা জাস্ট একের পিঠে এক লেগে গিয়ে কনডেন্স হয়ে গিয়ে, কয়েলিং মানে পেঁচিয়ে যাওয়া, কনডেন্স হওয়া মানে একের পিঠে এক তার পিঠে আরেক, এরকম ভাবে কনডেনসেশন বলি আমরা। এরা কনডেন্স হয়ে গিয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করেছে, স্ট্রাকচারটা হচ্ছে আরো সুপার কয়েল স্ট্রাকচার করেছে। এবার দেখো এটা অ্যাকচুয়ালি জিনিসটা কি। যখন আমরা জিনিসটাকে খুলেছি, তখন দেখতে পাচ্ছি এর ভেতরে একটা এরকম টাইপের স্ট্রাকচার আছে। মাইক্রোস্কোপের তলায় যখন দেখছি, দেখতে পাচ্ছি ভেতরে এরকম বিডের মতো স্ট্রাকচার আছে। জিনিসটাকে যখন মাইক্রোস্কোপের তলায় যখন আমি দেখবো, এটা কিন্তু আমি ছবি এঁকে দেখাচ্ছি, অরিজিনাল জিনিস কিন্তু এরকম দেখতে হয় না। দেখো অদিত্য, দেখে নাও, যখন মাইক্রোস্কোপের তলায় দেখবো কিরকম দেখায় বলো তো? এরকম একটা এরকম টাইপের দেখাবে। দ্যাট মিন্স পুঁথির মালা, মুক্তোর মালার মতো দেখাবে। এটা হচ্ছে স্ট্রিং and these are the beads। মুক্তোর মালা একটা দড়ি থাকে আর তার মধ্যে ছোট 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 বিডস মানে মুক্তোগুলো থাকে আর পুঁথিগুলো থাকে। এটা হচ্ছে স্ট্রিং, সরি বিডস অন স্ট্রিং, বিডগুলো স্ট্রিং এর উপর যেন বসানো রয়েছে। এটা হচ্ছে সেই স্ট্রাকচার যেখানে বিডগুলো তৈরি করেছে, এই বিডগুলো তৈরি করেছে হিস্টোন, আর যে স্ট্রিংটা আছে, স্ট্রিংটা তৈরি করেছে ডিএনএ। এই যে এগুলো আমি এঁকেছি, এইগুলো হচ্ছে সেই বিড যেটা হিস্টোন দিয়ে তৈরি হয়েছে। আর এই যে স্ট্রিংটা এঁকেছি, এই স্ট্রিংটা হচ্ছে ডিএনএ। খুব ভালো করে বুঝে নাও জিনিসটা, বিডস অন স্ট্রিং স্ট্রাকচার বলে এটাকে। আর আমি যদি এখান থেকে একটা ছোট পোরশন কাটি, সাপোজ আমি এইটুকুনি পোরশনকে কেটে বের করে আনছি, এইটুকুনি পোরশন which is constituted with a single bead and a whole turn of thread, it is called nucleosome. Nucleosome. So we can say a chromosome is nothing but a bundle of nucleosome. ঠিক আছে? এরকম নিউক্লিওসোম তো এটাকে চেপে দিই, চেপে দিলে তো আবার এই স্ট্রাকচারটা চলে আসবে, তাই তো? তার মানে এর ভিতরে কি রয়েছে? ভর্তি ভর্তি শুধু নিউক্লিওসোম রয়েছে, আর কিছু নেই এছাড়া। তাই হ্যাঁ বলো। আমি যদি একটা ডিএনএ কে একটা নিউরন হিসেবে ধরলাম, তাহলে ওই ক্রোমোসোমটাকে মানে একটা নার্ভ হিসেবে এরকম টাইপ হয়ে যায়। ক্রোমোসোমকে নিউরন হিসেবে ধরবে, নার্ভ হিসেবে হবে মানে না, কি বলতে অ্যাকচুয়ালি নার্ভ, হ্যাঁ বলছি তো, আমি বুঝতে তুমি কি বলছো। নার্ভ আর নিউরনের সম্পর্কটা হচ্ছে এরকম, নার্ভের বান্ডেলকে, সরি নিউরনের বান্ডেলকে বলবো নার্ভ, আর এখানে কিন্তু কোনো বান্ডেলের ব্যাপার নেই, এটা লম্বা করে হচ্ছে এটা। ও লিনিয়ার বান্ডেল, হ্যাঁ লিনিয়ার হচ্ছে এটা, বান্ডেলের কোনো ব্যাপার নেই। সো আমরা কম্পেয়ারিং এইটুকুনি ক্লিয়ার হচ্ছে সবার কাছে? তোমাদের মনে হতেই পারে যে হিস্টোন আর ডিএনএ বা দুটো জিনিস কেমন করে একটা পেঁচিয়ে থাকে, হ্যাঁ একটা একটা পাশে বসে থাকতে পারে, একটা একটার সাথে অ্যাটাচ হতে
পারে, কেমিক্যালি এগুলো পসিবল, কিন্তু একটার সঙ্গে একটা পেঁচিয়ে যাওয়া ইট ইজ ভেরি ডিফিকাল্ট ওয়ার্ক, তাই না? কেমন করে হচ্ছে? তার মানে এখানে চার্জের কিছু ডিফারেন্স আছে। কিরকম চার্জের ডিফারেন্স? হিস্টোন নিজে হচ্ছে পজিটিভলি চার্জড পার্টিকেল, আর ডিএনএ হচ্ছে নেগেটিভলি চার্জড পার্টিকেল, যার জন্য একটা একটাকে র্যাপ করে দেবে, ঠিক আছে? নিউক্লিওজোম দেখাতে গেলে এই হলো হিস্টোন, হিস্টোনকে পেঁচিয়ে এইভাবে ডিএনএ থাকে, হয়ে গেল নিউক্লিওজোম। এই নিউক্লিওজোম ভর্তি ভর্তি মানে এই প্রত্যেকটা জায়গায় একটা করে বিট হয়েছে, মানে ভর্তি 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 নিউক্লিওজোমকে কম্প্রেস করে আমি একটা ক্রোমোজোম স্ট্রাকচার করি। হিস্টোন কটা রয়েছে? হিস্টোন তো একটা প্রোটিন, তাই তো? কটা রয়েছে? ওখানে 8খানা হিস্টোন রয়েছে, মানে 8খানা হিস্টোনের সাবইউনিট রয়েছে। হিস্টোন একটাই, বাট ওর মধ্যে মানে সাপোজ এই যদি হিস্টোনটা যদি হয় এর মধ্যে আমি 8খানা সাবইউনিট দেখতে পাবো, এর উপরে 8খানা রয়েছে। এই জন্য হিস্টোনকে বলা হচ্ছে অক্টাগন। অক্টা মানে কি? পেন্টা মানে 5, তাই তো? হেক্সা মানে 6, এর উপরে অক্টা মানে হচ্ছে 8। 8খানা হিস্টোনের সাবইউনিট মিলে একটা হিস্টোন প্রোটিন বানিয়েছে, যেটা নিজে পজিটিভলি চার্জ, ডিএনএ নেগেটিভলি চার্জ, ডিএনএ র্যাপ করে তৈরি করলো নিউক্লিওজোম। দিস ওয়ান ইজ দ্য স্ট্রাকচার অফ nucleosome. That's why nucleosome is called the core particle of chromosome. So, যার যার মনে করা করে নাও। তাহলে এই অবধি আমরা ক্রোমোজোমের স্ট্রাকচার ডিসক্রাইব করলাম। আমরা নেক্সটে ধরবো সেল ডিভিশন। সেল ডিভিশন মিন্স ফেজেস অফ সেল ডিভিশন, মাইটোসিস, মিয়োসিস ফেজগুলো আমরা দেখব। তাহলে এই অবধি আমার এক্সপ্লেনেশন শেষ হলো। এখানে রেগুলারলি ক্লাস করো, অদিত্য ক্লাস করো, রেকর্ডিংটা অফ করতে পারবে? এবার আমি তোমাদেরকে ছোটো ছোটো কোয়েশ্চেন দেবো, তোমরা সেই কোয়েশ্চেনগুলোর আনসার দিবে।